বিশ্ববিদ্যালয় বিএ থার্ড সেমিস্টারের সকল ছাত্রছাত্রী, তোমাদের যাদের প্রথম সেমিস্টারে বাংলা সাবজেক্টটিতে সাবলি রয়েছে, অর্থাৎ জি অথবা সিসি ওয়ান পেপারটিতে সাবলি রয়েছে, তোমাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ তোমাদের জন্য বাছাই করে তিনটি বড় 10 নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আজকের এই ভিডিওটিতে আলোচনা করব। প্রশ্ন তিনটি হচ্ছে, দেখো, প্রথম প্রশ্ন রয়েছে ঔপন্যাসিক হিসেবে মানিক বন্দ্যোপাধ্যায়ের কৃতিত্ব নিরূপণ করো, এবং দ্বিতীয় প্রশ্ন রয়েছে বাংলা নাটকের ধারায় বিজন ভট্টাচার্যের অবদান আলোচনা করো, এবং তৃতীয় প্রশ্ন রয়েছে বাংলা সাহিত্যের ইতিহাসে হুতুম প্যাঁচার নকশার গুরুত্ব আলোচনা করো। মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন তোমাদের এই তিনটি প্রশ্ন। অবশ্যই তোমরা পরীক্ষা যাওয়ার আগে ভালোভাবে প্র্যাকটিস করে যেও। পূর্বে আমি তোমাদের 10 নম্বরের সমস্ত প্রশ্নের উত্তরগুলি নিয়ে আলোচনা করেছি। তোমরা যারা সেই ভিডিওগুলি দেখোনি, অবশ্যই তোমরা ভিডিওগুলি দেখে নিও এবং ভালোভাবে প্র্যাকটিস করো। অবশ্যই তোমাদের পরীক্ষা সকলের ভালো হবে। ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট করব, তোমরা যারা আমার এই চ্যানেলে নতুন আছো, অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং আমার পাশে থেকো। এবং তোমরা যারা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়েছো, তোমাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। চলো তোমরা প্রশ্নপত্রের উত্তরগুলি দেখে নাও। দেখো, তোমরা প্রশ্নপত্রের উত্তরগুলি দেখে নাও। প্রথম প্রশ্ন রয়েছে, দেখো, তোমাদের প্রথম প্রশ্ন রয়েছে ঔপন্যাসিক হিসেবে মানিক বন্দ্যোপাধ্যায়ের কৃতিত্ব নিরূপণ করো। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, তোমরা উত্তরটি দেখে নাও। প্রথম পয়েন্ট, ভূমিকা। বলা হয়েছে বাংলা সাহিত্যের এক বিচিত্র প্রতিভাধর সাহিত্যিক হলেন মানিক বন্দ্যোপাধ্যায়। তার প্রকৃত নাম প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়। বিচিত্র পত্রিকা প্রকাশিত অতসী মামি গল্পের মাধ্যমে তিনি সাহিত্যের আঙিনায় প্রবেশ করেন। তিনি সেকালের সমাজচিত্র অঙ্কন করতে গিয়ে দরিদ্র ও নিপীড়িত মানুষের জীবনচিত্রকে অপূর্ব দক্ষতার সঙ্গে ফুটিয়ে তুলেছেন। পরবর্তী বলা হয়েছে, দেখো, তার রচিত উপন্যাসগুলির মধ্যে উল্লেখযোগ্য হলো, প্রথম রয়েছে দিবারাত্রির কাব্য 1935, পুতুল নাচের ইতিকথা 1936, পদ্মা নদীর মাঝি 1936, শহরতলী প্রথম পর্ব 1940 এবং দ্বিতীয় পর্ব 1941, প্রতিবিম্ব 1943, অহিংসা 1948, চতুষ্কোণ 1948, সোনার চেয়ে দামি 1951, আরোগ্য 1953, হলুদ নদী সবুজ বন 1956 ইত্যাদি। পরবর্তী দেখো, প্রথম রয়েছে দিবারাত্রির কাব্য। মানিক বন্দ্যোপাধ্যায়ের দিবারাত্রির কাব্য মূলত কাব্যধর্মী উপন্যাস। এই উপন্যাসে মানুষের অচেতন মনের দিকটা দেখানো হয়েছে। এটি প্রেমভিত্তিক নরনারীর জীবনের জটিল হৃদয় সম্পর্কের চিত্র। পরবর্তী উপন্যাস রয়েছে, দেখো, পুতুল নাচের ইতিকথা। পুতুল নাচের ইতিকথায় পল্লী জীবনের বর্ণনা রয়েছে। গাউদিয়া গ্রামের জীবনের জটিল ও সমস্যাপূর্ণ চিত্রণ এখানে পাওয়া যায়। পল্লী জীবন চিত্রণে রোমান্সের মায়াকে পরিহার করে দুঃখ বেদনা দারিদ্র্য ক্লিষ্ট সাধারণ মানুষের জীবনের কথা লেখক তুলে ধরেছেন। পরবর্তী দেখো, তৃতীয় রয়েছে পদ্মা নদীর মাঝি। পদ্মা নদীর মাঝি উপন্যাস পদ্মা কেন্দ্রিক জেলে সমাজের সংগ্রামী জীবনের বর্ণনা রয়েছে। এখানে বৃত্তিজীবী মানুষের জীবন ও সমাজকে নিপুণ দক্ষতায় তিনি অঙ্কন করেছেন। এর মধ্যে কাল্পনিক রং নেই, আছে শুধু বাস্তব সমাজ আর বাস্তব জীবন। পূর্ব বাংলার আঞ্চলিক জনজীবনের ছবি এই উপন্যাসে রয়েছে। পরবর্তী উপন্যাস রয়েছে, দেখো, শহরতলী। শহরতলীতে পুঁজিবাতি ও মেহনতি মানুষের দ্বন্দ্ব ফুটে উঠেছে। জননী উপন্যাসে মাতৃত্বের মর্যাদা প্রতিপন্ন করে। অমৃতস্য পুত্রা এক নৈরাশ্যময় সমাজ জীবনের ছবি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পূর্ববর্তী সময়ে সমগ্র দেশে যে সমস্যা সংকট কালো বিকারগ্রস্ত অন্ধকার নেমে এসেছিল, উপন্যাসে সেই কথারূপ পেয়েছে। চতুষ্কোণ উপন্যাসে যৌন কল্পনা ও মনস্তাত্ত্বিক বিকার ও জটিলতা ছবির সার্থক শিল্পরূপ প্রকাশ পেয়েছে। দেখো, পরবর্তী বলা হয়েছে, পরিশেষে বলা যায় যে বিষয় বা আঙ্গিকের দিক থেকে না হলেও অসামান্য গদ্য শৈলীর গুণে পরবর্তী সময়ে ঔপন্যাসিকদের সবচেয়ে বেশি প্রভাবিত করতে পেরেছিল। পরবর্তী প্রশ্ন দেখো, দ্বিতীয় প্রশ্ন রয়েছে বাংলা নাটকের ধারায় বিজন ভট্টাচার্যের অবদান আলোচনা করো। মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন। দেখো, তোমরা উত্তরটি দেখে নাও। দেখো, প্রথম পয়েন্ট, ভূমিকা। গণনাট্য আন্দোলনের অন্যতম পথিকৃৎ নাট্যকার অভিনেতা বিজন ভট্টাচার্য বাংলা নাটক ও রঙ্গমঞ্চের ইতিহাসে নিঃসন্দেহে এক স্মরণীয় ব্যক্তিত্ব। বিজন ভট্টাচার্যের নাটকগুলিকে মোটামুটি 4টি শ্রেণীতে ভাগ করা যায়। দেখো, প্রথম রয়েছে পূর্ণাঙ্গ নাটক। নবান্ন 1944, জাতুগৃহ 1951, গতান্তর 1956-57, ছায়াপথ 1961, দেবী গর্জন 1944, ধর্মগোলা 1967, গর্ভবতী জননী 1971।
ইত্যাদি হলো তার বেশ কিছু গুরুত্বপূর্ণ পূর্ণাঙ্গ নাটক। 1942-এর আগস্ট আন্দোলনে বন্যা, মহামারী এবং ভয়ঙ্কর দুর্ভিক্ষের পটভূমিতে রচিত নবান্ন নাটকে বিজন ভট্টাচার্য দেখিয়েছেন যে মানুষের শোষণ ও অত্যাচারে কীভাবে হাজার হাজার মানুষের অপমৃত্যু ঘটে। গতান্তর নাটকের বিষয় উদ্বাস্তু জীবনের সমস্যা, ছায়াপথের বিষয়, ফুটপাতের ঝুপড়িবাসীদের জীবন। কৃষক আন্দোলনের পটভূমিতে রচিত হয়েছে দেবী গর্জন। পরবর্তী দেখো, বাদা অঞ্চলের আদিবাসী বেদেদের ব্রতকথা নিয়ে রচিত হয়েছে গর্ভবতী জননী নাটকটি। পরবর্তী নাটক রয়েছে একাঙ্ক নাটক। আগুন 1943, জবানবন্দি 1943, জননেতা 1950, লাশ ঘুইরা যাও 1970 প্রভৃতি হলো বিজন ভট্টাচার্যের উল্লেখযোগ্য একাঙ্ক নাটক। আগুন ও জবানবন্দি নাটক দুটিতে স্থান পেয়েছে বাংলা কৃষকের দুর্দশার চিত্র। পরবর্তী দেখো, তৃতীয় রয়েছে গীতিনাট্য। জীবনকন্যা 1948 বিজন ভট্টাচার্যের একমাত্র গীতিনাট্য। এটি মনসার ভাসান বিষয়ক একটি গীতিনাট্য। পরবর্তী রয়েছে রূপনাট্য। স্বর্ণকুম্ভ 1970 হলো বিজন ভট্টাচার্যের একমাত্র রূপনাট্য। পরবর্তী পয়েন্ট দেখো, বাংলা নাটকে বিজন ভট্টাচার্যের কৃতিত্ব। দেখো, বাংলা নাটকে বিজন ভট্টাচার্যের কৃতিত্ব হলো প্রথমত তার নাটকে কৃষক, শ্রমিক, বস্তিবাসী, ঝুপড়িবাসী প্রভৃতি শোষিত, নিপীড়িত, নির্যাতিত শ্রেণীর মানুষের সংগ্রামের কথা উঠে এসেছে এবং একই সঙ্গে প্রকাশিত হয়েছে নাট্যকারে আশাবাদী চেতনা। দ্বিতীয়ত তার নবান্ন নাটকের মধ্য দিয়ে সূচনা হয় গণনাট্য আন্দোলনের। এই আন্দোলনে ভারতীয় গণনাট্য সংঘের পতাকার নিচে জড়ো হন বিজন ভট্টাচার্য সহ শম্ভু মিত্র, ঋত্বিক ঘটক, মৃণাল সেন, সলিল চৌধুরী, হেমন্ত মুখোপাধ্যায়, হেমাঙ্গ বিশ্বাস, দেবব্রত বিশ্বাস, সুচিত্রা মিত্র, শম্ভু ভট্টাচার্য, বলরাজ সাহানি, ভীষ্ম সাহানি, রবিশঙ্কর প্রমুখ প্রতিভাবান শিল্পী, সাহিত্যিক। এই গণনাট্য আন্দোলনের উদ্দেশ্য ছিল জনগণকে তাদের ন্যায়সঙ্গত অধিকার সম্বন্ধে সচেতন করা এবং তাদের আশা আকাঙ্ক্ষা পূরণে সহায়তা করা। অনতি পরবর্তী যুগের নবনাট্য এবং বর্তমান যুগের গ্রুপ থিয়েটারের জন্ম এই গণনাট্য আন্দোলনের প্রত্যক্ষ ফল। পরবর্তী বলা হয়েছে দেখো, সুতরাং বাংলা নাট্য আন্দোলনের ইতিহাসে নাট্যকার ও অভিনেতা বিজন ভট্টাচার্যের অবদান স্বর্ণাক্ষরে লেখা থাকবে। তৃতীয়ত, বাংলা রঙ্গমঞ্চের ইতিহাসে বিজন ভট্টাচার্যের অবদান অনস্বীকার্য। তার নবান্ন নাটকের মধ্য দিয়েই বাংলা নাটক পেশাদারী রঙ্গমঞ্চের ধারা থেকে বেরিয়ে এসে এক নতুন নাট্যধারার সূচনা হয়। মঞ্চসজ্জা, মণিদ্রেশ, মঞ্চ উপস্থাপনা এবং অভিনয় রীতিতে বাংলা নাট্যাভিনয়ের ক্ষেত্রে এক আমূল পরিবর্তন ঘটে। সে কারণেই বাংলা নাটক ও রঙ্গমঞ্চের ইতিহাসে বিজন ভট্টাচার্যের অবদান কখনোই অস্বীকার করা যায় না। দেখো, পরবর্তী তৃতীয় প্রশ্ন রয়েছে, বাংলা সাহিত্যের ইতিহাসে হুতুম প্যাঁচার নকশার গুরুত্ব আলোচনা করো। এই প্রশ্নটি তোমাদের 10 অথবা 5 নম্বরে আসতে পারে। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, তোমরা উত্তরটি দেখে নাও। প্রথম পয়েন্ট, সূচনা। 19 শতকে বাংলার একটি উল্লেখযোগ্য ব্যঙ্গাত্মক গ্রন্থ হল কালীপ্রসন্ন সিংয়ের হুতুম প্যাঁচার নকশা। এই ব্যঙ্গাত্মক রচনা কলকাতার বিত্তবান নব্যবাবু সমাজের বিলাস ব্যসন ও স্বার্থপরতার কথা সহ তৎকালীন সমাজের ও সংস্কৃতির কথা জানা যায়। দেখো, প্রথম রয়েছে বাবু সংস্কৃতি। এই গ্রন্থে বাবু সংস্কৃতির পরিচিত ব্যক্ত করে ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত ব্যবসায়ী এবং গ্রাম থেকে কলকাতা চলে আসা জমিদাররা যে বিলাসবহুল এবং দেখনদারি সংস্কৃতির সূচনা করেছিল তার তীব্র সমালোচনা করে গ্রন্থটি সমকালীন শিক্ষিত বাঙালিকে সচেতন করে তার সামাজিক দায়িত্ব পালন করেছে। পরবর্তী দেখো, ক্ষয়ের দাগে রয়েছে সমাজ বিন্যাস। কালীপ্রসন্ন সিংহ তার এই গ্রন্থে তৎকালীন কলকাতাবাসীদের তিনটি ভাগে বিভক্ত করেছেন। প্রথম রয়েছে ইংরাজি শিক্ষাপ্রাপ্ত এবং সাহেবী চালচলনের অন্ধ অনুকরণ করে। দ্বিতীয় রয়েছে ইংরাজি শিক্ষায় নব্যপন্থীদের সাহেবী চালচলনের অন্ধ অনুকরণ করে না। তৃতীয় রয়েছে ইংরাজি না জানা গোড়া হিন্দু সমাজ। কালীপ্রসন্ন সিংহের কথায় এরা সবাই কম বেশি জাল জুয়াচুরি করে প্রচুর অর্থ উপার্জন করত।
পরবর্তী রয়েছে দেখো কলকাতার সমাজ জীবন। এই উপন্যাসে তৎকালীন কলকাতার সাধারণ সামাজিক জীবনের ছবি ফুটে উঠেছে। নীলের ব্রত, যাত্রা গান, বুলবুলের গান, ছেলে ধরা, চড়ক পার্বণ, দুর্গোৎসব, রামলীলা প্রভৃতি তৎকালীন কলকাতার প্রতিচ্ছবি ফুটে উঠেছে এই গ্রন্থে। পরবর্তী দেখো গয়ের দাগে রয়েছে মধ্যবিত্তদের মানসিকতা। কালীপ্রসন্ন সিংহ তার এই গ্রন্থের মাধ্যমে হুতুম পেঁচা এই ছন্দ নামে সেই সময়ের বাংলা মধ্যবিত্ত সমাজের মানসিকতা ও ক্রিয়াকলাপের তীব্র সমালোচনা করে সমাজের একটা পরিবর্তন করার চেষ্টা করেছিলেন। দেখো সর্বশেষ পয়েন্ট, মূল্যায়ন। পরিশেষে বলা যায় যে কালীপ্রসন্ন সিংহের হুতুম পেঁচার নকশা গ্রন্থটি ছিল 19 শতকের কলকাতার কথ্য ভাষায় এবং হাস্যরসাত্মক ভঙ্গিতে একটি ব্যঙ্গাত্মকমূলক সাহিত্য, যার মধ্যে দিয়ে তৎকালীন উপনিবেশিক সমাজের এক বাস্তব চিত্র তুলে ধরা হয়েছে। এই ছিল তোমাদের গুরুত্বপূর্ণ 3টি 10 নম্বরের প্রশ্নের উত্তর। তোমরা পরীক্ষা যাওয়ার আগে অবশ্যই এই প্রশ্নপত্রগুলি ভালোভাবে প্র্যাকটিস করে যেও। পূর্বে আমি তোমাদের 10 নম্বরের সব প্রশ্নগুলির উত্তর দিয়ে দিয়েছি। তোমরা অবশ্যই যারা এখনও পর্যন্ত ভিডিওগুলি দেখোনি তোমরা অবশ্যই ভিডিওগুলি দেখে নিও এবং ভালোভাবে প্র্যাকটিস করো। অবশ্যই তোমাদের সকলের পরীক্ষা ভালো হবে সেই কামনা করি এবং তোমরা সকলেই ভালোভাবে পড়াশুনো করো। অবশ্যই তোমাদের সকলের পরীক্ষা ভালো হবে এবং ভিডিওটি অবশ্যই তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দিও।